আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের প্রথম অধ্যায়ের 2টি এমসিকিউর উপরে ক্লাস নিয়েছি। আমরা বলেছিলাম যে টোটাল 3টি ক্লাস নিব। এই 3টি ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে আমরা ইনশাল্লাহ কভার করে ফেলব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় ক্লাস বা শেষ ক্লাস এমসিকিউ এর উপরে। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা বলে নিই যে আমরা বিগত যে 2টা ক্লাসে 8টি 16টি অঙ্ক করেছি এমসিকিউ, এবং এখানে 6টি, টোটাল যে 22টি অঙ্ক, এই 22টি অঙ্কই কিন্তু অধিকাংশ বোর্ডে এসেছে এবং ভালো ভালো কিছু স্কুলেও এসেছে। তো বুঝতেই পারতেছো যে এই অঙ্কগুলা কিন্তু একটা অঙ্ক না, একটা প্যাটার্ন। এই প্যাটার্নের একটা অঙ্ক করা মানে হচ্ছে তুমি বোর্ডে এই ধরনের যে অঙ্কই আসুক না কেন তুমি সহজে পারবে, তাই না? তো চলো আমরা শুরু করি, দেখি অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। আমাদের প্রথম অঙ্কে বলছে 2.34 চারের উপরে পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ কোনটি। তার মানে এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয় এটা আমরা জানি বা আমরা শিখেছি অলরেডি। তো সেই জ্ঞানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা আমাদের যে সংখ্যাটি দিয়েছে 2.34 চারের উপরে পৌনঃপুনিক, আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার প্রথম নিয়মটা হচ্ছে পুরো সংখ্যাটি লিখতে হয়। এখানে কোনো দশমিক পৌনঃপুনিক আসবে না। বিয়োগ করতে হয় কত? পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা, তার মানে কত আছে? 23। ভাগ করতে হয় কত? যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক ততটা 9। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য। ওকে, তাহলে বিয়োগ করে এটা। বিয়োগ করলে এখানে আসতেছে 3 আছে কতটি 4 হবে 1 হলে, 2 আছে কতটি 3 হবে 1 হলে, 2 করতে 2, নিচে থাকে 90। দেখি আমরা এই ধরনের কোনো অ্যান্সার আছে কিনা। হ্যাঁ, আমরা খতে কিন্তু পেয়ে গেছি যে 211/90, এই যে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেলাম খ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, 2 আমাদের বলতেছে কি 0.533 এর উপরে পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ কোনটি। এই সামান্য ভগ্নাংশও যা, সাধারণ ভগ্নাংশও সেম, একই কথা, শুধু ভাষাটা চেঞ্জ। তাহলে এটাকেও আমাদের সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটি দিয়ে আসলে কত? 0.533 এর উপরে পৌনঃপুনিক। তাহলে প্রথমে আমি সংখ্যাটি লিখব, বিয়োগ করবে পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা আছে কি 0.5, তার মানে শুধু 5। ভাগ করতে হবে যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক একটার উপর আছে, তাহলে একটা 9। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য। বিয়োগ করো, 5 আছে কত হলি, আচ্ছা 53 থেকে 5 গেলে কত থেকে 48, ডিভাইডেড বাই 90। দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে কারণ দুইটাই জোড় সংখ্যা। 2 দিয়ে যদি কাটি আমরা তাহলে একে 24, 24 দুগুণ 48 আর একে 45। তাহলে কি পাচ্ছি আমরা? 24/45। আর কাটাকাটি করা যাচ্ছে? আরো কিন্তু কাটাকাটি করা যায়। যেমন 24 কে 3 8 24, 45 কে 3 15 45, মানে 8/15 লেখা যায়। এখন আমাদের দেখতে হবে অপশনে কি যাচ্ছে। দেখো অপশনে কিন্তু আমরা ঘতে পেয়ে গেছি 24/45 রাখছে, তাহলে আর কাটাকাটি করার দরকার নাই, এটাই হবে অ্যান্সার। আর যদি এটা না থাকতো, যদি 8/15 থাকতো, তখন আমরা আবার কাটাকাটি করে নিতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, এরপরে আমাদের 3 নম্বর অঙ্কে বলছে কি যে 0.3 উপরে পৌনঃপুনিক আছে আর 0.6 6 উপরে পৌনঃপুনিক আছে, এটা গুণ করলে কত হবে অ্যান্সার। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করতে গেলে অথবা ভাগ করতে গেলে প্রথম কাজ হচ্ছে একে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। তাহলে আমাদের অঙ্কটি যদি আমরা বসাই, তাহলে প্রথম কাজ হচ্ছে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। সাধারণ ভগ্নাংশে পরিণত করতে গেলে পুরো সংখ্যা লিখতে হবে, তার মানে পুরো সংখ্যাটি কিন্তু 0.3, তার মানে 3 মাইনাস বিয়োগ করার কিছু নাই, মানে শূন্য। একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক একটা 9, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, কোনো শূন্য হবে না। সেম এটাও করলাম আমরা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে 3/9 গুণিত এখানে আসতেছে 6/9। কাটাকাটি করা যায়, দেখো 3 দিয়ে যদি তুমি এই 9 কে কাটো, 3 3 9, একে যদি 2 দিয়ে কাটো 3 দুগুণা, সরি 3 দিয়ে কাটো 3 দুগুণা 6, একে কাটো 3 3 9, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে কত? 9। তার মানে আসতেছে কত আমাদের? 2/9। এখন দেখো তো 2/9 কোনো অ্যান্সার আছে কিনা? নাই। তার মানে এটাকে ভাগ করে দেখতে হবে। 9 দিয়ে তুমি যদি 2 কে ভাগ করো, ভাগ তো যায় না,
কারণ 2 ছোট। তখন কি করতে হবে? একটা দশমিক নিতে হবে। দশমিকের জন্য এ পাবে একটা শূন্য। তাহলে 9 দুগুণা 18, আবার 2 যাচ্ছে না, আবার শূন্য, 9 দুগুণা 18, আবার 2, তাহলে আবার শূন্য, 9 দুগুণা 18, আবার 2। তার মানে আমরা দেখতেছি বারবার ভাগশেষ 2 হচ্ছে আর ভাগফলে বারবার 2 হচ্ছে। তাহলে ভাগফলে দশমিকের পরে বারবার 2 আসতেছে, তাহলে এটাকে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি না? দশমিক 2 তার উপরে পৌনঃপুনিক, যেহেতু 2 সংখ্যাটি বারবার আবর্তিত হচ্ছে। তাহলে এখানে 0.2 পৌনঃপুনিক দেখো অপশন কোনটায় আছে? আমরা কিন্তু খতে পেয়ে গেছি, তাই না? যে 0.2 পৌনঃপুনিক। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে আনসার খ। ওকে, এখন আমরা 4 নম্বরটি দেখি। এখন এই অঙ্কটি যদি ভাগে আসতেছে, ধরো এটা গুণ করতে বলছে, যদি ভাগ করতে বলতো তখন কি হতো দেখো তো? তখন সেম এই যে তোমার প্রথম 0.3 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হতো, আর 0.6 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হতো। তার মানে ধরো আমার দিয়েছে কি 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক, তাহলে একে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে আমি পাচ্ছি কত? 3/9। আর একে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত পাচ্ছি? 6/9। তাহলে এই ভাগকে যদি গুণ করি আমি, তাহলে উল্টে যায় সংখ্যা, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারতাম কত? 3/9 গুণিত 9/6, উল্টে গেল, ভাগকে গুণ করলাম। এই 9 আর 9 কেটে যাচ্ছে, 3 অক্ষে 3, 3 দুগুণা 6, তার মানে আনসার হাফ। যদি অপশনে হাফ থাকতো হাফ হতো, আর যদি ভাগ করে তাহলে 0.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি ভাগ আকারে থাকতো তাহলে কিভাবে অ্যান্সারটি করতে হতো। ওকে, এটা গুণ ভাগ যে কোনো ভাবেই থাকতে পারে। ওকে, এবার আমরা 4 নম্বরটি দেখি। 4 নম্বরে আমাদের গুণ করতে বলছে, সংখ্যাটা একটু বড়। ওকে, তাহলে সংখ্যাটা আমরা যদি নিই 42.18, এর উপরে পৌনঃপুনিক, আর এখানে বলছে 0.28, 8 উপরে পৌনঃপুনিক। ওকে, তাহলে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ পরিণত করি, পুরো সংখ্যাটি লিখি, মাইনাস হবে পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা মানে 42, ডিভাইডেড বাই কত? দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, কোনো শূন্য হবে না, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো শূন্য কোনো সংখ্যা নাই। ওকে, গুণিত এটা একে সেম ভাবে 28 মাইনাস 2 ডিভাইডেড বাই 90। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কেন 90 হলো নিচে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে, হাতে 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, 4 করতে 4, 99 গুণিত 26/90। দেখো দুইটাই জোড় সংখ্যা, তাহলে কাটাকাটি যদি করি আমরা 13 দুগুণী 26, একে কাটলে 45 দুগুণী 90। এটা জোড় এটা বিজোড়, 2 দিয়ে কাটা যাচ্ছে না, দেখি 3 দিয়ে যায় কিনা। বিভাজ্যতা সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় সেটি 3 দ্বারা বিভাজ্য। 7 আর 6 13, 13 আর 14, 14 আর 4 18, 18 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 18 কে 9 দ্বারাও ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য, এও 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারাই আমরা ভাগ করি। তো 9 দিয়ে ভাগ করলে এখানে থাকতেছে 9 11 99, আর এখানে থাকতেছে 9 দিয়ে 41 এর মধ্যে 4 9 36, 41 থেকে 36 গেলে থাকে কত? 5, 5 আর 7 57, 6 9 54, 57 থেকে 54 গেলে 3 36, 4 9 36। তাহলে উপরে থাকতেছে আমার 464 সাথে 13 গুণ, আর নিচে থাকতেছে 45 এর সাথে 11 গুণ। তাহলে 464 সাথে 13 গুণ করলে কত হয়? তাহলে 3 এ 4 12, 2 হাতে 1, 318, 19 9 হাতে 1, 3 12 আর 1 13, 4 6 4, 2 9 4 13, 3 হাতে 1, 6 3 9 10 0 হাতে 1, 4 5 আর 1 6, 6032। 45 এর সাথে 11 গুণ করলে হয় 5 4 5 4, তার মানে 5 9 4, 495। তার মানে তোমার 495 দিয়ে 6032 কে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 6032 আর নিচে পাচ্ছি 495। তাহলে এখন ভাগ করে ফেলি আমরা, 495 দিয়ে 6032 কে ভাগ করো, এর ভিতরে একবার যায়, তাহলে থাকে 495। 5 আছে কত হলে 13 হবে, 8 হলে, হাতে 1 9 1 10, 10 শূন্য, ওকে, হাতে 1 4 1 5, 5 আছে কত 6 হবে, 1 হলে 108, তাই না? আর 2 আছে 2 নামাও, তাহলে কয়বার যায়? 2 বার যায়। তাহলে 495 দিয়ে গুণি কত?
90, সরি 990। ওকে, তাহলে কত থাকে 2, 9 আছে কত হলে 18, 9 হলে হাতে 1, 9 10, 10.0, 1 একে মিলে গেলে শূন্য বসে না। তাহলে 12 দশমিক সামথিং হবে। দেখো তো আমাদের অপশনে 12 আছে কিনা? হ্যাঁ, অপশনে কিন্তু একটাই আছে 12। যদি আরো 12 দশমিক থাকতো তাহলে আমাদের আরো ভাগ করা লাগতো। যেহেতু 12 আছে একটা, তাহলে আমরা বুঝে ফেললাম অ্যান্সার হবে খ। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় অঙ্ক আমি তো ক্যালকুলেট করা সম্ভব না, আমার তো সময় অল্প। হ্যাঁ, সময় অল্প থাকে, তো এই জন্য এই ধরনের অঙ্ক করে তোমার ক্যালকুলেটারে করবা। তুমি জাস্ট এই যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ পর্যন্ত পরিণত করলে, করার পরে বাকিটা তুমি ক্যালকুলেটারে করে ফেললে, যে কাটাকাটিও দরকার নাই। এখানে কত থাকে? 4176 এর সাথে 26 গুণ করো আর ভাগ করো 99 গুণিত 90, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। আর এটা আমি কেন ওইভাবে করাই, ইনকেস তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে না, তোমার ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেল পরীক্ষার হলে, হইতেই পারে, তখন তুমি কি করবে? এটা তোমার ব্যাকআপ প্ল্যান, যে তোমার জানা থাকা লাগবে, জানা থাকলো। এবং এইভাবে করলে কি তোমার রিটেনের জন্য সুবিধা পাচ্ছ তুমি। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে দিই তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাদের যে বোর্ড পরীক্ষাতে 30টা এমসিকিউ আসে, এসএসসি পরীক্ষাতে, এখানে কিন্তু তোমাদের যে টিচাররা কোশ্চেন সেট করে তারা কিন্তু অনেক জ্ঞানী, এবং তারা কিন্তু জানে যে তোমার এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে তোমার কত সময় লাগতে পারে। তার মানে 30টা কোশ্চেনে যদি এমন কোশ্চেন দেয় যে এইভাবে বর্ণনা করে লিখতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। কারণ তোমার তো একটা এমসিকিউ এর জন্য তুমি 4-5 মিনিট করে সময় পাবা না। তাইলে 30টার জন্য 30 মিনিট পাচ্ছ তুমি, তাহলে তোমার কিন্তু একটার জন্য 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তুমি যে অ্যান্সার গুলো করতে পারবে সেই ধরনের কোশ্চেনই তারা সেট করে। কিছু কিছু অঙ্ক তারা দিবে যেটা তুমি 1 মিনিটে করতে পারবে না, 2-3 মিনিট লাগতে পারে তোমার। তাহলে এটা পোষাবে কিভাবে? আবার কিছু অঙ্ক তোমাদের এমন দিবে যেটা তোমার ক্যালকুলেট করাই লাগবে না, ক্যালকুলেশন করাই লাগবে না, তুমি চোখের দেখেই বুঝে ফেলবা যে এটা অ্যান্সার কত হবে। এই যে দুইটা অ্যাভারেজ করবে, মানে কিছু সংখ্যা, কিছু অঙ্ক একটু বড় দিবে, আবার কিছু অঙ্ক দিবে একেবারে সহজ, যেটা দেখেই তুমি বুঝবা। এই সবকিছু মিলাই কিন্তু তারা একটা ক্যালকুলেশনে রাখে যে 30টা অঙ্ক 30 মিনিটে তুমি কভার করতে পারবে। এই জন্য দুই একটা বড় অঙ্ক দেখে তোমাদের নার্ভাস হওয়ার কিছু নেই। ওইটার মানে কাভার করার জন্য কিন্তু সহজ অঙ্ক দেওয়া থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, তারপরে আমরা এখন 5 নম্বরটি দেখি। 5 নম্বরে আমাদের যোগ করতে বলছে, তাই না? একে, আচ্ছা এক্স এর মানটা আমরা আগে দেখি। এক্স বলছে কি 0.4, তারপরে পৌনপুনিক। আর ওয়াই বলছে কি 0.8 পৌনপুনিক। দেখো এক্স প্লাস ওয়াই বলছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা লিখি, তাহলে এর মানটা কি আসবে? দেখো তো, আমি ডাইরেক্ট লিখে ফেললাম, ডিভাইডেড বাই 9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। প্লাস এটাকেও তুমি সাধারণ ভগ্নাংশে পরিণত করো 9, তার মানে এই শূন্যটাও দরকার নাই, বিয়োগ করলে তো শূন্যই আসতেছে এখানে। এখন দেখো লসাগু করলে 9 আর 9 লসাগু 9, উপরে থাকতেছে কি 9 9 ভাগ করলে 1, 4 অক্ষে 4, প্লাস 9 9 ভাগ করলে 1, 8 অক্ষে 8, তাহলে 8 4 12 ডিভাইডেড বাই 9। এখন 9 দিয়ে তুমি 12কে ভাগ করো, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি। 9 অক্ষে 9 থাকে কত? 4, তাই না? না সরি 3। ওকে, 3 তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে দশমিকের জন্য শূন্য নিয়ে আসলাম, তাহলে 3 নং 27 থাকে কত? 3, যাচ্ছে না শূন্য, 3 নং 27, আবার 3, তার মানে ভাগশেষ বারবার 3ই আসবে, আর এখানে ভাগফল বারবার 3ই আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.3, তার উপরে পৌনপুনিক। এই দেখো আমার বলছে এক্স প্লাস ওয়াই এর মান হবে 1.3 পৌনপুনিক, তাহলে এটা কিন্তু ঠিক আছে। ওকে, দুইয়ে বলছে কি এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে হবে 32/81। তাহলে আমরা একটু গুণ করি এই দুইটাকে, এক্স গুণিত ওয়াই মানে এক্স ওয়াই। তাহলে দেখো এক্স এর মান আমরা কি পাইছি? 4/9 গুণিত ওয়াই এর মান পাইছি 8/9। দেখো কাটাকাটি কিন্তু আর করা যাচ্ছে না, কারণ নিচে দুইটা বিজোড় সংখ্যা, উপরে জোড় সংখ্যা, তাহলে গুণ করে দিই, উপর উপর গুণ, নিচে নিচে গুণ। তাহলে 4টা 32 ডিভাইডেড বাই 9 নং 81। দেখো তো ঠিক আছে এটাও, তাহলে দুইটা অপশনে আমরা ঠিক পেলাম। ওকে, 3 নম্বরটা দেখি আমরা। বলছে যদি ভাগ করি এক্স বাই ওয়াই, এক্স কে যদি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে মান পাবো 0.5। ওকে, তাহলে এক্স এর মান এক্স বাই ওয়াই, এক্স এর মানটা আমরা কি জানি? 4/9, এর সাথে সরি 4/9, এর সাথে ভাগ আছে ওয়াই, ওয়াই এর মান কি 8/9। দেখো 4/9 এর সাথে 8/9 ভাগ আকার আছে, যদি গুণ করি উল্টে যাবে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 4/9
গুণিত 9/8 ভাগ করলাম, তাহলে এটা উল্টে গেল। এই 9 কেটে দাও, 4 4 দুগুণী 8, কত থাকে আনসার? 1/2। 1/2 কে যদি ভাগ করো 0.5 মানে হাফ, তাহলে দেখলাম এটাও ঠিক আছে। তাহলে আমাদের তিনটা অপশনই ঠিক। তাহলে অ্যান্সার হবে কি ঘ, যে 1 2 3 তিনটাই কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা পরের অঙ্কটি দেখি। আমাদের বলছে এবিসি বাস্তব সংখ্যা। যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, প্লাস মাইনাস যে কোনো সংখ্যাই হতে পারে। ওকে, এবং আমাদের আরেকটা শর্ত বলেছে এবং এর মান থেকে বির মানটা বড়, তার মানে বি ইজ গ্রেটার দ্যান এ অথবা এ ইজ লেস দ্যান বি, তাই না? বির মানটা বড় এ থেকে। এখন আমাদের তিনটা অপশনে তিন রকম কথা বলছে। কি বলছে? প্রথমে এসি গ্রেটার দ্যান, সরি, এসি লেস দ্যান বিসি। বিসির মান এসি থেকে বড় হবে যদি বা যখন সির মানটা শূন্য থেকে বড়। দেখো, এ বি সি তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা আমরা জানি না কি সংখ্যা, যে কোনো সংখ্যাই হোক। এবিসির মান আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, ধরলাম এ সমান সমান 1, বি সমান সমান 2, সি সমান সমান 3, অথবা উল্টাও ধরতে পারো, সির মান 1, বির মান 2, এর মান 1, অথবা এর মান 3, বির মান 1, সির মান 2, ইচ্ছা তোমার যে কোনো মান ধরো। আমি একটা মান ধরে করি। এখানে কিন্তু আমার বলে দিছিল এর মান বি থেকে ছোট, তাহলে এই যে শর্তটা নিছি এটা কিন্তু ঠিক আছে, যে এর মানটা এমন ভাবে নিতে হবে যেন বি থেকে এর মানটা ছোট হয়। আমি কিন্তু ছোটই নিয়েছি, আর সির মানের কথা কিন্তু বলা নেই এই শর্তে। দেখো, সির মান বলিনি, সির মান কেমন হবে। এখানে জাস্ট প্রথম শর্তে বলছে সির মানটা শূন্য থেকে সির মানটা বড় হবে। শূন্য থেকে বড় যেহেতু, তার মানে প্লাস সংখ্যা হবে, সেটা দশমিকও হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। ধরো আমি নিলাম 0.5, তাহলে এটা কিন্তু শূন্য থেকে বড়, প্লাস মাইনাস হয়ে গেলে তখন শূন্য থেকে ছোট হবে। তাহলে সির মানটা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আমি একটি পূর্ণ সংখ্যা নিয়ে এক্সাম্পল স্বরূপ দিলাম। এখন দেখো তো, আমি এখানে যদি মান বসাই এসি, তাহলে এর সাথে সি গুণিত কত হচ্ছে? দেখো তো, 3 অক্ষে 3। এখানে বলছে বিসি, বির সাথে সি গুণ, তখন 3 দুগুণী 6। তাহলে আলটিমেটলি আমাদের সত্য বলছে যে এসির থেকে বিসির মান বড় হবে। দেখো তো, ঠিক আছে না? এটা অপশন ঠিক আছে, তাহলে এটা কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, দ্বিতীয় অপশনে আমার বলছে যদি সি এর মান শূন্য থেকে ছোট হয়, তার মানে সি এর মান যদি মাইনাস হয়, তাহলে ধরো সি এর মান আমি নিছি কত? এখানে 3 নিছিলাম, এখন -3 নিয়ে নিছি, কারণ যেহেতু সি এর মান শূন্য থেকে ছোট। ওকে, এখন আমার বলছে কি এ সি এর মানটা বি সি এর মান থেকে বড় হবে। এখন দেখো, যদি আমি এখানে গুণ করি, তাহলে -3 এর সাথে 1 গুণ, তাহলে কত পাচ্ছি? -3। আর এখানে বিসি মানে কি? -3 গুণিত 2, তার মানে -6। তাহলে কোনটা বড় হবে? -3, তাই না? কারণ আমরা জানি মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যার মান বড় হয় আর বড় সংখ্যার মান ছোট হয়। কেন? ধরো আমরা সংখ্যা রেখা জানি, তাই না? শূন্য এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস। তাহলে মাইনাস এই শূন্যর কাছে যত থাকবে তার মানটা আস্তে আস্তে এইদিকে যত যাবে বড় হবে। তাহলে এটা যদি -1 হয়, এটা -2, এটা 1, এটা 2। তাহলে দেখো তো, প্লাসের দিকে যাইতে গেলে অগ্রগামী আছে কে? -1 আছে নাকি -2 আছে? -1 আছে, কারণ সেই প্লাসের কাছাকাছি আছে। -2 প্লাস থেকে আর একটু দূরে আছে -1 থেকে। তাহলে যত এইদিকে যাবে তার মানটা তত ছোট হবে, আর যত এদিকে যাবে মানটা তত বড় হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি -3 এর মান -6 এর মানের থেকে বড়। তাহলে অপশন এটা কিন্তু ঠিক আছে, যে এসি গুণ করলে আমরা পাচ্ছি -3, বিসি ক্ষেত্রে পাচ্ছি -6। তাহলে -6 তো ছোট, ঠিক আছে অপশন। তাহলে এটা ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, তারপরে তিনি আমাদের কি বলছে দেখো, তিনি বলছে এ প্লাস সি। এখানে সি এর মানটা শূন্য থেকে বড় হতে হবে, তাহলে সি এর মান আমরা জানিছিলাম, তাই রাখি এ সমান সমান 1, বি সমান সমান 2, আর সি সমান সমান ধরো 3 রাখলাম, যেহেতু শূন্য থেকে বড়র কথা বলছে। আমাদের বলছে এ প্লাস সি, এটা বি প্লাস সি থেকে ছোট হবে, এটা শিওর। কারণ কি, এর মান আর সির মান যোগ করো, 3 আর 1 4, আর বির মান সির মান যোগ করে 3 আর 2 5, তাহলে 5 তো 4 থেকে বড়ই হবে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে অপশন তিনটাই ঠিক আছে, তাই না? তাহলে অ্যান্সার হবে ঘ, 1 2 এবং 3 তিনটাই কারেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই তিনটা ক্লাস ভালোভাবে বুঝে থাকো, তাহলে আশা করি এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষাতে, বোর্ড পরীক্ষা বা স্কুলে যে কোনো পরীক্ষাতে যেই ধরনের কোশ্চেনই করুক,
তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ, কোনো মিস হবে না ইনশাল্লাহ। ওকে, আমরা এমসিকিউ এর কোশ্চেন শেষ করে ফেলেছি আলোচনা। নেক্সট ক্লাস থেকে আমরা 2টা ক্লাস নিব আশা করি, বা একটা বেশিও নিতে পারি, সৃজনশীল ক্লাস। এবং এই সৃজনশীল ক্লাসে ইনশাল্লাহ বিগত সালে যে বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছে বা বিভিন্ন স্কুলের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।